নমস্কার। স্বাধীনতার ৭৫তম বর্ষে আজকের এই বিশেষ অনুষ্ঠানের আয়োজক কমিটিকে এবং সমবেত শ্রদ্ধেয় নমস্য ব্যক্তিবর্গদের ছোট ছোট ভাই ও বোনেদের জানাই ত্রিবর্ণ রঞ্জিত অনেক শুভেচ্ছা। আজ আমরা স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছি। বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যক্তিগতভাবে আমরা বিভিন্নভাবে স্বাধীনতার এই দিনটিকে মনে করার চেষ্টা করছি এবং আমাদের স্মরণে আমাদের মরণে স্বাধীনতাকে সঙ্গী করার জন্য ব্রত গ্রহণ করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো ভারত সরকারের নতুন অধ্যায় এবং নবতম একটি উদ্যোগকে, স্বতন্ত্রতা কি অমৃত মহোৎসব, তার সমস্ত উদ্যোগকেই সাধুবাদ জানাই। কিন্তু তার সঙ্গে আমাদের জানতে হবে স্বাধীনতার ইতিহাসটা সত্যি কত কত ভয়ঙ্কর ছিল ভারতবর্ষের সেই মানুষদের দিন, কত কষ্ট করে, কত অসহ্য যন্ত্রণাকে সহ্য করে বুকে পাথর বেঁধে ২০০ বছরের ইংরেজদের রাজত্ব, ইংরেজদের অত্যাচারকে সহ্য করতে হয়েছিল সমস্ত ভারতবর্ষের মানুষকে। আজকের থেকে ২৭৫ বছর আগের সেই ভারতবর্ষের দিকে যদি তাকানো যায়, যেদিন ভারতবর্ষের মানুষের উপরে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম তাদের ব্যবসায়িক প্রতিশ্রুতি নিয়ে ভারতবর্ষের দিকে পা দিয়েছিলেন, কিন্তু এই বণিকের মানদণ্ড যে রাজদণ্ডে পরিণত হবে এই সহজ সরল ভারতবাসীরা, এই সাদা সিধে ভারতবাসীরা কখনই তা মনে করতে পারেনি। হ্যাঁ, আস্তে আস্তে তাদের এই লক্ষ্য চরিতার্থ করার উদ্দেশ্যে তারা ভারতবর্ষকে গ্রাস করতে শুরু করেন। ভারতবর্ষের মানুষের উপরে চাপিয়ে দেন নানা ধরনের অত্যাচার, নিপীড়িত, নির্যাতন, যা শিকার হন নারী, পুরুষ, কৃষক, মজুর, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, কুলি, সমস্ত শ্রেণীর মানুষের উপরে এক নির্মম অমানসিক অত্যাচার চালিয়ে যায় ২০০ বছর ধরে এই ইংরেজরা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচার থেকে বাঁচতে গিয়ে কখনো হয়েছে নীল বিদ্রোহ, কখনো হয়েছে সাঁওতাল বিদ্রোহ, কখনো তিতুমিরের বাঁশের কল্যাণ লড়াই। কিন্তু এই লড়াইগুলো ভারতবর্ষের স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট ছিল না। প্রথমবার পলাশির প্রান্তরে একজন ভারতীয় কুচক্রীর জন্য সেদিন বাংলার প্রথম স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল। মীর জাফরের শয়তানি দুর্বৃত্তের জন্য ভারতবর্ষের এবং বাংলার স্বাধীনতা সেদিন অস্তমিত হয়ে গিয়েছিল। তারপরে ধীরে ধীরে অনেক জল গড়িয়েছে। ভারতবর্ষের প্রত্যেকটা ঘরে ঘরে হাহাকার, কান্নার রোল তুলে দিয়েছিল এই ইংরেজ শাসনেরা। শেষ পর্যন্ত ১৮৫৭ খ্রিস্টাব্দে প্রথম গণ অভ্যুত্থান হলো ভারতবর্ষের পক্ষ থেকে। সিপাহী বিদ্রোহ সম্পন্ন হলো। ১৮৫৭ খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ভারতীয় সৈন্যদল, ইংরেজের অধীনে থাকা সৈন্যদল প্রথম বিদ্রোহ ঘোষণা করলেন, যাকে স্বাধীনতার প্রথম বিদ্রোহ বলা হয়, যেটি মহাবিদ্রোহ নামে পরিচিত। কথিত রয়েছে সেই সময় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে কর্মরত ভারতীয় যারা সেনা ছিল তাদেরকে জোর করে এনফিল্ড নামক রাইফেলের কার্তুজকে দাঁত দিয়ে ছিঁড়তে হতো। সেই কার্তুজের মধ্যে গরু এবং শূকরের চর্বি মিশ্রিত ছিল। এই গরু এবং শূকর দুটি ছিল হিন্দু এবং মুসলিমদের মধ্যে ধর্মের বিরুদ্ধে। তাই এই হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করার জন্য, জাতপাতের লড়াই তৈরি করার জন্য এবং যাতে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে কখনো ইংরেজদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে না পারে তার জন্য এবং আমাদের জাতকে নষ্ট করার জন্য সেই দিন তারা এনফিল্ড রাইফেল প্রবর্তন করেছিল। কিন্তু তার বিরুদ্ধে গণ আন্দোলন অভ্যুত্থান হয়েছিল, সিপাহীদের বিদ্রোহ হয়েছিল, দেশ জুড়ে সিপাহীদের বিদ্রোহে ত্রস্ত হয়ে উঠেছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। শুধু নানা সাহেব, তাতিয়া তবে, ঝাঁসি রানী লক্ষ্মীবাই এরা নয়, মঙ্গল পাণ্ডে, শুধু তারা নয়, একই সঙ্গে সাধারণ মানুষ, দুর্ভিক্ষ মানুষ, নিপীড়িত মানুষ, বিভিন্ন ক্ষেত্রে তারা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে হাতিয়ার তুলে নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ইংরেজদের সমরাস্ত্রের সঙ্গে আগ্নেয়াস্ত্রের সামনে আমাদের এই তীর ধনুকের লড়াই ক্ষণস্থায়ী হয়েছিল এবং মহাবিদ্রোহের যারা বিদ্রোহী ছিলেন তাদের বিদ্রোহকে দমন করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু এই আন্দোলনের মধ্য দিয়ে, এই বিদ্রোহের মধ্য দিয়ে ইংরেজ সরকার বুঝতে পেরেছিল যে ভারতের মতো একটি সুবিশাল দেশে শাসনভার কখনোই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটি কোম্পানির হাতে রাখলে তা টিকিয়ে রাখা সম্ভব না। তাই ভারতবর্ষের ক্ষমতার পট পরিবর্তন হলো, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিবর্তে ভারতের ক্ষমতার শাসনভার গ্রহণ করলেন সরাসরি ইংল্যান্ড থেকে এবং তারপর থেকে ভাইসরয় নিযুক্ত হলো। ভারতবর্ষে এক নতুন অধ্যায়ের সামনে হলো। ভারতবর্ষের মানুষের উপরে আরো শুরু হলো নতুন করে নির্যাতনের, নতুন করে একটি রঙ্গরূপ তৈরি হয়ে গেল। তারপর একে একে ভারতবাসীর উপরে চাপিয়ে দেওয়া হলো নানা ধরনের অত্যাচারিত আইন। কিন্তু কিছু কিছু
ক্ষেত্রে কিছু কিছু ইংরেজ ছিল যারা ভারতের পক্ষে কাজ করেছিলেন, বা আমাদের সাহিত্যের ক্ষেত্রে, আমাদের সংস্কৃতির ক্ষেত্রে, আমাদের পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে আমাদেরকে কিছু সাহায্য করেছিলেন। সেই সময় অনেক কিছু ভালো কাজও হয়েছিল, তার সঙ্গে সঙ্গে ইংরেজদের অত্যাচার বেড়ে গিয়েছিল দ্বিগুণ। সেই সময় লড়াই চলেছিল সমস্ত দেশ জুড়ে, বিভিন্ন জায়গায় ভারতের ঐক্যবদ্ধ হয়েছিল। তারা চেয়েছিল ইংরেজদের হাত থেকে, এই অকথ্য অত্যাচারের হাত থেকে নিজেদের দেশকে বাঁচাতে, নিজেকে বাঁচাতে। তাই 1885 খ্রিস্টাব্দে এক নতুন জনজাগরণের সৃষ্টি হলো, যে জনজাগরণ জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে কোনো প্রতিষ্ঠান সরাসরি ইংরেজ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলেন এবং স্বাধীনতাকে পাওয়ার জন্য লড়াই করতে শুরু করলেন। একই সঙ্গে অন্যদিকে চলছিল চরমপন্থী আন্দোলন, যেখানে ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ, রাজগুরু, আজাদ, এরকম কোটি কোটি হাজারো হাজারো ভারতবাসী লড়াই করতে শুরু করলেন ইংরেজ শাসনের বিরুদ্ধে। আর সেই মুহূর্তেই ভারতের ইতিহাসে একজন নতুন প্রাণ পুরুষের আবির্ভাব ঘটে, মহাত্মা গান্ধী, যিনি তার মন্ত্রে, তার অহিংসের মন্ত্রে তিনি ভারতবাসীকে তিনি ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন এবং ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। অহিংস পথে হিংসার রাজনীতি না করে, হিংসাকে ত্যাগ করে অহিংস অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে ভারতের এই গতিপথকে পরিবর্তন করে এক নতুন গতিধারার মধ্য দিয়ে ভারতবর্ষের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে থাকলেন এবং ইংরেজদের বিরুদ্ধে এক প্রতিবাদ তৈরি করলেন। সেই সময় বাংলা ছিল সমস্ত কিছুর মূল, যার জন্য একটি কথাই রয়েছে যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। ইংরেজরা বুঝতে পেরেছিল এই বাঙালিদের মস্তিষ্ক প্রসূত স্বাধীনতার আন্দোলনকে স্তব্ধ করতে হলে সবার আগে বাঙালিকে দ্বিধা বিভক্ত করতে হবে। তাই 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন এক নতুন নীতি গ্রহণ করলেন, যার মধ্য দিয়ে তিনি বাংলাকে ভাগ করার এক নতুন কৌশল গ্রহণ করলেন, যে বঙ্গভঙ্গ করবেন। কিন্তু না, এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাঙালিরা শুরু করলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর গোটা বাংলা জুড়ে হলো অরন্ধন দিবস। গোটা বাংলার কোনো ঘরে সেদিন অন্ন রান্না হয়নি। প্রত্যেকটা বাঙালি অভুক্ত অবস্থায় এই ইংরেজ শাসনের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল, দ্বিধা বিভক্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর দেখলেন বাংলাকে দ্বিধা বিভক্ত থেকে রোধ করার জন্য এদের মধ্যে এক জাতীয় ঐক্য তৈরি করতে হবে, এদের মধ্যে ভ্রাতৃত্বের বোধ তৈরি করতে হবে, এদের মধ্যে নতুন করে এক প্রাণ সঞ্চার করতে হবে। তাই তিনি রাখি বন্ধন নামে এক নতুন উৎসবের প্রচলন করলেন, যার মধ্য দিয়ে সবার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে তুললেন। এভাবে রাখি বন্ধনের উৎসব শুরু হলো। অন্যদিকে জালিয়ানওয়ালাবাগে এক নৃশংস হত্যাকাণ্ড চালালো ইংরেজ সরকার। জালিয়ানওয়ালাবাগে রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অসংখ্য জনতা ঐক্যবদ্ধ হয়েছিলেন, কিন্তু সেখানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে সেই অধিবেশনে প্রবেশ করে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছেন কয়েকশো ভারতীয় মানুষকে। সেই অত্যাচার সহ্য করেও ভারতের মানুষ কিন্তু নির্লিপ্ত থাকতে পারেনি, তারা প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছিল। গোটা ভারতবর্ষ জুড়ে সেই মুহূর্তে চলছে ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়াই। ভগৎ সিং তিনি আইনসভায় ঢুকে প্রতিবাদ করলেন, আইনসভার সমস্ত নথিপত্র ছিঁড়ে টুকরো টুকরো করে দিলেন। তাকে তার সহচরদের সঙ্গে অ্যারেস্ট করা হলো এবং ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো। ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার আগে তিনি ঘোষণা করলেন, ইনকালাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক। আর সেই বিপ্লবের দীর্ঘজীবীর বাণী যেন ছড়িয়ে পড়ল গোটা ভারতবর্ষ জুড়ে আগুনের মতো করে। রবীন্দ্রনাথ ঠাকুর গাইলেন, ভেঙে ফেলে রেশমি চুড়ি, ওরিও বঙ্গ নারী কখনো আর পড়িস না। অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে ভারতবাসীরা ইংল্যান্ডের অফিস বন্ধ করলেন, ইংল্যান্ডের ডাক্তারখানা, ইংল্যান্ডের বিদ্যালয়, ইংল্যান্ডের পোশাক, ইংল্যান্ডের সমস্ত জিনিসপত্র সব প্রত্যাখ্যান করলেন এবং স্বদেশি জিনিস ব্যবহার করা শুরু করলেন। শুরু হলো স্বদেশি আন্দোলন। আর সেই মুহূর্তেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখলেন বিখ্যাত সেই গান, যা আমাদের জাতীয় সঙ্গীত, বন্দে মাতরম সুজলং সুফলং মলয়জ শীতলম শস্য শ্যামলম বন্দে মাতরম। কখনো বা কে উঠলেন, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের এর বেশি আর সাধ্য নাই, ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই। কখনো
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় গিয়ে উঠলেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো কে রাখিতে পায় হে, কে রাখিতে পায়। সমস্ত ভারতবর্ষ জুড়ে অহিংস আন্দোলন শুরু হলো, সত্যাগ্রহ আন্দোলন শুরু হলো, স্বদেশী আন্দোলন শুরু হলো ইংরেজ দ্রব্যকে প্রত্যাখ্যান করে স্বদেশী আন্দোলনের মধ্য দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করা। বাঘা যতীন লড়াই করলেন বীরের মতো করে। যতীন 64 দিন আমরণ অনশন করে শেষ পর্যন্ত প্রাণ বিসর্জন করেন। আর সেই উত্তাল তরঙ্গে আরো একজন বাঙালির আবির্ভাব ঘটল, যিনি ভারতের স্বাধীনতাকে আরো ত্বরান্বিত করলেন। তিনি বিশ্ববরেণ্য আমাদের বীর নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি আগুনের ফুলকির মতো করে আবির্ভাব ঘটলেন। আর তিনি বুঝতে পারলেন, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের আবেদন নিবেদন নীতিকে প্রত্যাখ্যান করতে হবে। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের বৈদেশিক সহযোগিতার প্রয়োজন। তাই তিনি রাশিয়া, জাপান, ইতালি প্রভৃতি দেশের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেন এবং সেখান থেকে অস্ত্র শস্ত্র নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করলেন। দখল করলেন আন্দামান নিকোবর দ্বীপ, নাম রাখলেন শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ। তিনি ঘোষণা করলেন, দিল্লি চলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। লড়াই জন্য গোটা দেশ জুড়ে। শুধুমাত্র পুরুষরাই, নারী সমাজও কিন্তু অনেকাংশে এগিয়েছিলেন। সরোজিনী নাইডু, প্রীতিলতা ওয়াদ্দেদার আত্মবিসর্জন করেন স্বাধীনতা আন্দোলনে। প্রথম ভারতীয় মহিলা প্রীতিলতা ওয়াদ্দেদার। মাতঙ্গিনী হাজরার মতো 70 বছরের একটা বৃদ্ধা জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকলেন। ইংরেজদের গুলিতে বুকে ঝাঁঝরা হয়ে গেলেও সে জাতীয় পতাকাকে কখনো হাত থেকে নামিয়ে নেননি। বিদ্রোহের আগুন, স্বাধীনতার বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ল দেশ থেকে দেশান্তরে। এভাবেই স্বাধীনতার লড়াই চলছিল। অকথ্য অত্যাচারে দেশবাসীর উপর ইংরেজদের চাপিয়ে দেওয়া অত্যাচারের বিরুদ্ধে প্রতিরুদ্ধ হয়ে ভারতবাসীর ঐক্যবদ্ধ হয়েছিল এবং চেয়েছিল আজকের এই স্বাধীনতাকে ফিরিয়ে আনতে। শেষ পর্যন্ত ইংরেজ সরকার বাধ্য হলো ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য। 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ পেল মুক্তির স্বাদ। 200 বছরের পরাধীনতার শৃঙ্খল ভেদ করে ভারতবর্ষ পেল মুক্তির সূর্য। কিন্তু হায় রে ভাগ্য, এই ভারতবর্ষকে দুটো টুকরো করে একই মায়ের 2 সন্তানকে পৃথক করে এক নতুন রাষ্ট্রের জন্ম দিল। জাতিগতভাবে, ধর্মগতভাবে ভারতবর্ষকে ভাগ করে তৈরি করা হলো পাকিস্তান আর ভারত নামে একটা নতুন দুটি দেশ। আমাদের একই অঙ্গকে কেটে টুকরো করে দিয়ে আরো একটি অংশ তৈরি হলো পাকিস্তান নামক একটি দেশ, যার সঙ্গে লড়াই এখন আমাদের সবচেয়ে বেশি। ইংরেজরা আমাদের স্বাধীনতা দিয়েছে, কিন্তু দ্বিধা বিভক্ত করে আমাদের দেশকে টুকরো টুকরো করে দিয়েছে। সেই অদম্য লড়াইয়ের ফল 1947 সালের 15ই আগস্টের স্বাধীনতা। আর আজ তার 75 বছর। কিন্তু এই 75তম বর্ষে দাঁড়িয়ে স্বাধীনতাকে হয়তো প্রাপ্ত করেছি, হয়তো ইংরেজ সরকারের থেকে স্বাধীনতা পেয়েছি, কিন্তু আজ সমাজে কিন্তু পরাধীনতার জাল ছড়িয়ে পড়েছে অন্যভাবে। সমাজ আজ অবক্ষয়ের মুখে দাঁড়িয়ে, নারী নির্যাতন চলছে, শিশু শ্রম চলছে, সমাজে ভঙ্গুর অবস্থা চলছে। এটা কিন্তু আরো একটি পরাধীনতার দলিল, আরো একটি পরাধীনতার সামিল। তাই এই সময়ের বিরুদ্ধে, এই পরাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই করতে হবে। স্বাধীনতা অর্জনের জন্য সেদিন লড়াই করেছিল ভারতবাসীরা। আর আজ আমরা আজকের এই স্বাধীনতা দিবসে অনেক মা বাবা বা অনেকেই রয়েছেন যারা তার সন্তানকে রোদের মধ্যে দাঁড়াতে দিচ্ছেন না, কোথাও যেতে দিচ্ছেন না। তারা চিন্তা করছেন তার সন্তানের সেফটি নিয়ে। ভাবুন তো, যদি ক্ষুদিরাম বসু, নেতাজি, তারা যদি তাদের মায়ের পরিবারের কথা ভাবনা চিন্তা করতো, তারা যদি শুধুমাত্র তাদেরকে নিয়েই বেঁচে থাকতো, তাহলে কি আজকে স্বাধীনতার সূর্য দেখতে পেতাম? স্বাধীনতা কি আমাদের কাছে ফিরে আসতো? না। তাই স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য আমাদের সমস্ত ভারতবাসীর ঐক্যবদ্ধ হতে হবে। সমস্ত জাত পাতের ভেদাভেদ ভুলে মানুষের জয়গান গাইতে হবে, দেশের জয়গান গাইতে হবে। তবেই আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে।
সকলকেই অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আরও একবার দেশের প্রতি স্যালুট জানিয়ে শেষ করছি আমার বক্তব্য। নমস্কার।